এমন এক পৃথিবী যেখানে মৃত্যুর আগেই জানিয়ে দেওয়া হয় ঠিক কোন দিন, কোন সময় এবং কোন সেকেন্ডে মানুষের মৃত্যু আসছে। আর সেই মৃত্যুর হাত থেকে পালানোর কোনো রাস্তা নেই, কারণ যারা আসছে তারা মানুষ নয়, তারা নরক থেকে উঠে আসা শাস্তিদাতা। এটা কোনো গল্প নয়, এটা কোনো কুসংস্কারও নয়, এটা সেই পৃথিবীর গল্প যেখানে পাপের শাস্তি সরাসরি নেমে আসে আকাশ থেকে। স্বাগতম এমন এক ভয়ঙ্কর বাস্তবতায় যেখানে মৃত্যুই সবচেয়ে বড় শাস্তি। মুভির শুরুতেই আমরা দক্ষিণ কোরিয়ার একটা অত্যন্ত সুন্দর শহর দেখতে পাই, যেখানে আমাদের একটা রেস্তোরাঁ দেখানো হয়। সেখানে সবাই তাদের খাবার উপভোগ করছিল। তখনই আমরা দেখি একজন লোক একা একটা বেঞ্চে বসে আছে, যাকে দেখে খুবই ভীত মনে হচ্ছিল। ভয়ে লোকটি ঘেমে যাচ্ছিল, কিন্তু কেউ তার দিকে মনোযোগ দিচ্ছিল না। এর পাশাপাশি সে তার ফোনের স্ক্রিনের দিকেও তাকাচ্ছিল। তখন সময় ছিল 1:19। কিন্তু যখনই 1:20 বাজল, লোকটি খুব জোরে কাঁদতে শুরু করে। ঠিক তার পরের মুহূর্তেই আমরা দেখি সেখানে খুবই শক্তিশালী একটা ভূমিকম্প হয়, যার কারণে সবাই হঠাৎ করে ভয় পেয়ে যায়। পরের মুহূর্তেই 3টা বিশাল দানব কাঁচ ভেঙে রেস্তোরাঁয় প্রবেশ করে। তারা সাথে সাথে লোকটিকে ধরে ফেলে এবং তাকে দূরে ছুঁড়ে মারে। লোকটির সাথে সাথে সেখান থেকে উঠে বাইরে চলে আসে এবং দৌড়াতে শুরু করে। ওই দানবগুলো ক্রমাগত লোকটিকে তাড়া করছিল। লোকটি খুব দ্রুত দৌড়াচ্ছিল, কিন্তু ওই 3টি দানব তাকে সাথে সাথেই ধরে ফেলে। তাই লোকটি একটা গাড়ির নিচে লুকিয়ে পড়ে। তারা এক ঝটকায় লোকটিকে বের করে আনে এবং তার পা ধরে এখানে ওখানে আছাড় দিতে শুরু করে, যার ফলে লোকটি গুরুতর আহত হয়। লোকটির এই অবস্থা দেখে ওই দানবগুলো তাকে দেখে জোরে জোরে হাসতে থাকে। সেই অসহায় লোকটি ওই দানবদের হাত থেকে বাঁচার জন্য হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু একটা দানব তাকে তুলে নিয়ে তার ঘাড়ে কামড় দিয়ে ক্ষত বিক্ষত করে দেয়। তারপর বাকি দানবগুলো এসে তার শরীরের প্রতিটি অংশ বের করে নেয়। যখন লোকটি আধমরা হয়ে গেল, তখন তারা নিজেদের হাত দিয়ে তাকে পোড়াতে শুরু করে। তাদের হাত থেকে এত তাপ বের হচ্ছিল যে লোকটি 5 সেকেন্ডের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। ঠিক তার পরের মুহূর্তেই 3টি দানবই একটা পোর্টালে প্রবেশ করে পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যায়। সেখানে উপস্থিত সবাই নিজেদের চোখে এই দৃশ্য দেখছিল এবং ওই দানবদের দেখে সবাই স্তব্ধ হয়ে যায় এবং দৃশ্যটি এখানেই কেটে যায়। তারপর আমরা ডিটেকটিভ হান নামে এক ব্যক্তিকে দেখি, যিনি অনেকদিন পর আজকে তার ডিউটিতে এসেছেন। আসলে কয়েকদিন আগে দিনের আলোতে কেউ তার স্ত্রীকে হত্যা করেছিল, যার কারণে বিভাগ থেকে ডিটেকটিভ হানকে অনেক দিনের ছুটি দেওয়া হয়েছিল। তাই আজকে যখন ডিটেকটিভ হান একটা ঘরে ঢুকলেন, তিনি জানতে পারলেন যে পুলিশ আজ একটা মিটিং ডেকেছে। ডিটেকটিভ হানও ঘরে প্রবেশ করলেন, কিন্তু তাদের মিটিং মন দিয়ে শোনার পরিবর্তে তিনি সাথে সাথে তার কফি তৈরি করতে শুরু করেন, যা অনেক শব্দ তৈরি করে এবং সবার মনোযোগ ডিটেকটিভ হানের দিকে চলে যায়। কিন্তু তারপর ডিটেকটিভ হান এসে তার বন্ধু ডিটেকটিভ লির পাশে বসলেন। সেখানে তিনি দেখলেন আজকে তার সামনে একটা অত্যন্ত অদ্ভুত কেস নিয়ে আলোচনা করা হচ্ছে। কেসটি ছিল এই যে, দিনের আলোতে কোনো এক অদ্ভুত প্রাণীর হাতে এক লোক মারা গিয়েছে। পুলিশ তখন মানুষের ধারণ করা ভিডিওটি দেখায়, যেখানে দানবগুলো লোকটিকে মারছিল, কিন্তু কেউই এটা একেবারেই বিশ্বাস করতে চায় না। ডিটেকটিভ হান এটি দেখে খুবই অবাক হন, কিন্তু তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না যে পৃথিবীতে এমন কোনো প্রাণী থাকতে পারে। কিন্তু তখনই তাদের লিডার প্রজেক্টরটি বন্ধ করে দেন এবং সব পুলিশদের বলতে শুরু করেন, এটি কোনো দানব নাকি কোনো মানুষের কাজ সেটা বড় কথা নয়, আমাদের কাজ হলো এই কেসের রহস্য বের করা। আপনারা যতটুকু পারেন তদন্ত করুন এবং সমস্ত তথ্য ডিটেকটিভ হানের কাছে নিয়ে আসুন। তারপর আমরা ঠিক করব পরবর্তীতে কি করতে হবে। এই কথা শুনে ডিটেকটিভ হান রেগে যান, কারণ তিনি সবেমাত্র তার স্ত্রীর শোক থেকে বের হয়ে এসেছেন এবং এখন তার লিডার তাকে এত বড় একটা কেসের দায়িত্ব দিচ্ছেন। ঠিক তার পরের মুহূর্তে এই মিটিং শেষ হয়ে যায়। সাথে সাথে লিডার ডিটেকটিভ হানকে তার কাছে ডাকেন। লিডার বলেন, দেখো বন্ধু, আমিও জানি তুমি কত বড় খারাপ সময় পার করে এসেছো। আমার সম্পর্কে খারাপ কিছু ভেবো না, আমি তোমার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিতে চাই। সেই কারণেই আমি এই কেসটি তোমার হাতে তুলে দিচ্ছি। এখন এই কেসে তোমার জান প্রাণ লাগিয়ে কাজ করা তোমার দায়িত্ব, কারণ এই কেসটি এখন পর্যন্ত সবচেয়ে আলাদা এবং জটিল হতে চলেছে। এরপর আমরা হান এবং তার বন্ধু ডিটেকটিভ লিকে সেই দিকে যেতে দেখি যেখানে মুভির শুরুতে লোকটিকে মরতে দেখা গিয়েছিল। ডিটেকটিভ লি হানকে বলেন, তোমার কি মনে হয় এটা কি সত্যিই দানবদের কাজ নাকি আমাদের বোকা বানানো হচ্ছে? ডিটেকটিভ হান বলেন, বিশ্বাস করো, আমার স্ত্রী মারা যাওয়ার পর থেকে প্রতিটি মানুষকে আমার কাছে দানব মনে হয়। আর এই বিষয়ের কথা বলতে গেলে তদন্ত শেষ হলেই সব জানা যাবে। ইতিমধ্যে তারা ক্রাইম সিনে পৌঁছান, যেখানে তদন্ত আগে থেকেই চলছিল। পুলিশ তাদের জানায়, আমরা ভিডিওতে যা দেখেছি তা একদম সঠিক, কারণ এটি খুব অল্প সময়ে খুব উচ্চ তাপমাত্রায় পোড়ানো হয়েছে। এর হাড়গুলো পর্যন্ত ছাই হয়ে গিয়েছে। এই কারণেই আমরা এর আগে কখনো এমন কেস দেখিনি। ইতিমধ্যে ডিটেকটিভ হান এবং লি দুজনেই কাছে একটা দলকে লক্ষ্য করেন।
যেখানে বসে থাকা সব মানুষ খুব মনোযোগ দিয়ে একজন লোকের কথা শুনছিল। এইসব লোক অ্যাঞ্জেল গ্রুপ নামে একটা দলের সদস্য। সেই গ্রুপের নেতার নাম ছিল জং জে। এটি দেখে ডিটেকটিভ হান এবং লি দুজনেই তার কাছে আসেন। জং জে সেখানে সবাইকে বলছিলেন যে আমি প্রথম এই দানবকে দেখেছিলাম এবং সে কোনো না কোনো উদ্দেশ্যে নরক থেকে বের হয়ে আসে আর কাজ শেষ করে আবারও ফিরে যায়। তারপর তিনি তাদের কিছু ছবি দেখান যেগুলো ওই দানবরা পুড়িয়ে মৃতদেহে পরিণত করেছিল। জং জে বলেন এই দানবরা কেবল সেই সব লোকদের মারে যারা খারাপ কাজ করেছে, তাছাড়া কোনো অবস্থাতেই এটি নির্দিষ্ট সময়ের আগে আসে না এবং সেই সময়টি মানুষের কাছে স্বয়ং মৃত্যুর দূত এসেই বলে যায়। এরপরেই মিটিং শেষ হয় এবং জং জে এখন একা দাঁড়িয়ে আছেন। ঠিক তখনই ডিটেকটিভ হান এবং ডিটেকটিভ লি সেখানে পৌঁছান। তারা দুজনেই তাকে তাদের কার্ড দেয় এবং বলে আমাদের কাছে তোমাদের সব খবর আছে আর তোমরা মানুষকে কুসংস্কারের দিকে ঠেলে দিচ্ছ। দানব বলতে আসলে কিছুই নেই, কিন্তু পরের বার যদি তোমরা এখানে কোনো মিটিং করো তবে আমরা তোমাদের না জিজ্ঞেস করেই গ্রেফতার করব। এই কথা শুনে জং জে রেগে যাওয়ার পরিবর্তে এখন অনেক ভালোবাসার সাথে সাড়া দেন। তিনি বলেন আমি জানি পুলিশের কাজ হলো সন্দেহ করা, তাই আমি আপনাদের খুব ভালো করেই বুঝি। আপনারা যা বলবেন আমি তাই করব। কিন্তু তখনই হানের চোখ পড়ে তার মেয়ে জিনসুর উপর, তাই তিনি সাথে সাথে তার মেয়ের দিকে যান। হান তাকে বললেন তুমি এখানে কি করছো? জিনসু বলে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তাই তুমি এখান থেকে চলে যাও। কিন্তু তখন লি সেখানে এসে হানকে বললেন তার যা বলার ঘরে গিয়ে যেন বলেন। ইতিমধ্যে মেয়েটি সেখান থেকে চলে যায়। এরপর হান জং জেকে তার বাড়ি দেখাতে বলেন। এরপর জং জে তাদের দুজনের সাথে একটা ট্রেনে আসেন। ট্রেনে ওঠার সাথে সাথে একজন বৃদ্ধা জং জেকে চিনে ফেলেন। তিনি সাথে সাথে উঠে দাঁড়ান এবং বলেন আপনি এখানে বসুন, আমি অন্য কোথাও দাঁড়াচ্ছি। কিন্তু জং জে বললেন না না, আপনি বসুন, আপনি আমার থেকে বড়, তাই আপনার বসার প্রয়োজন বেশি। এই বলে জং জে সেখান থেকে চলে যান। জং জে ডিটেকটিভ হান এবং লিকে বলতে শুরু করলেন দেখুন আমি মানুষকে কেবল সত্যই বলেছি। আমি প্রথম ব্যক্তি যে এই দানবদের নিজের চোখে প্রথমবার দেখেছিল। আমি একবার পাহাড়ে হাইকিং করার সময় দেখেছিলাম কিছু ভয়ঙ্কর প্রাণী আমার দিকে আসছে, কিন্তু তারা আমাকে কিছু না বলে আমার পাশ দিয়ে চলে যায়। ঠিক তার পরের মুহূর্তেই আমি সেখানে একটা পোড়া মৃতদেহ দেখতে পাই যা এখন ছাই হয়ে গিয়েছে। তখনই আমি ওই দানবদের সন্দেহ করতে শুরু করি। এরপর হান এবং লি জংজের সাথে হাঁটতে হাঁটতে তার বাড়িতে পৌঁছায়। জংজে বলেন তখন থেকেই আমি ওই দানবদের নিয়ে গবেষণা শুরু করি এবং যখনই এই কেস এবং ভিডিওগুলো আমার নজরে আসে আমি তাদের সম্পর্কে জানতে শুরু করি আর এখন আমি মানুষকেও তাদের সম্পর্কে বলি। আর আপনারা যে কেসটি নিয়ে স্টাডি করছেন ওই দানবগুলো যাকে মারবে পৃথিবীতে এসে তাকে মরার সময় বলে দিয়ে থাকবে আর তার সময় শেষ হওয়ার সাথে সাথেই ওই দানবরা তাকে মারতে চলে আসে এবং শেষ করে তারা পোর্টালে বসে সেখান থেকে চলে যায়। আর আপনাদের কাছে এসব ভিডিও আছে, এত প্রমাণ থাকার পরও আপনারা বিশ্বাস করতে রাজি নন যে এগুলো নরকের দানব। হান এবং লি জংজের কথায় গভীরভাবে হতবাক হন, কিন্তু তখন হান বলেন আমাদের আরও একটা কাজ করতে হবে, তাই আমরা আপনার বাড়ি চেক করছি না। আপনার নাম্বারটা কোনো অবস্থাতেই বন্ধ করবেন না। কিছুক্ষণ পর হান তার বাড়িতে পৌঁছান যেখানে তার মেয়ে বিছানায় শুয়েছিল। তিনি বললেন তোমার মায়ের সাথে যা হয়েছে তা নিয়ে আমি খুবই দুঃখিত এবং যতক্ষণ তুমি আমাকে তার মৃত্যুর জন্য দোষারোপ করবে ততক্ষণ তুমি তোমার জীবন কঠিন করে তুলবে। তাই নিজের বুদ্ধি ব্যবহার করো এবং পড়াশোনায় মনোযোগ দাও এবং কোনো কুসংস্কারে পা দিও না। এর ঠিক পরেই আমরা হানকে দেখি যিনি এখন খুব বিষণ্ণ হয়ে তার কম্পিউটারের সামনে বসে আছেন এবং আমাদের সেই দিনটি দেখানো হয় যখন কেউ হানের স্ত্রীকে খুন করেছিল। হান তার বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশ তাকে ভেতরে ঢুকতে বাধা দিচ্ছিল। কিন্তু তখনই লি সেখানে আসেন এবং হানকে বলেন আমরা তোমাকে ভেতরে নিয়ে যাব, কিন্তু দয়া করে সেখানে যাওয়ার পর নিজেকে নিয়ন্ত্রণ করো। ইতিমধ্যে লিডার হানকে ভেতরে ডাকেন এবং বেচারা হান তার স্ত্রীর মৃতদেহের ওপর অঝরে কাঁদতে থাকেন। ঠিক পরের মুহূর্তেই সেই দৃশ্যটিও কেটে যায়। এখন আমরা পরের দিনের দৃশ্য দেখি যখন হান থানায় এসেছেন, কিন্তু তার লিডার বলেন কেন তুমি নিজের জীবনের পেছনে পড়ে আছো। আসলে লিডার তাকে খুব গুরুত্ব দিতেন। লিডার হানকে বলেন তোমার এখন শান্ত থাকা দরকার, তাই আমি তোমাকে 2 মাসের ছুটি দিতে যাচ্ছি, তোমার কোনো ধরনের কাজ করার দরকার নেই। এটি শুনে হান লিডারকে জড়িয়ে ধরেন এবং ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করেন। এবার এই দৃশ্যটিও কেটে যায়। এখন আমরা বর্তমান সময়ের দৃশ্য দেখি যেখানে ভ্যালেন্ট নামে এক মহিলা তার সারা দিনের কঠোর রুটিন শেষ করে বাড়ি ফিরছেন। বাড়ি ফেরার সাথে সাথে তিনি তার সন্তানদের সাথে দেখা করেন যারা তাকে জন্মদিনের সারপ্রাইজ দেয়। তার 5 বছরের একটা ছোট্ট মেয়ে এবং 8 বছরের বড় ছেলে ছিল। তারা দুজনেই তাদের মাকে জন্মদিনের সারপ্রাইজ দেয়। ভ্যালেন্টের বড় ছেলে এই মুহূর্তটি রেকর্ড করছিল, কিন্তু তখনই একটা অদ্ভুত মুখ তাদের সামনে ভেসে ওঠে। এটি সেই একই মুখ যা জংজে, হান এবং লিকে বলেছিলেন যে এটি মৃত্যুর দূতের মুখ, এবং সেই মুখ দেখে তারা তিনজনই খুব ভয় পেয়ে যায়। সেই মুখটি তাদের বলে আজ থেকে ঠিক 10 দিন পর সকাল 11টায় তুমি মারা যাবে। এটি শুনে ভ্যালেন্ট এবং তার 2 সন্তান আতঙ্কিত হয়ে পড়ে এবং তারপর দৃশ্যটি কেটে যায়। এরপরে আমরা একজন লাইভ স্ট্রিমারকে দেখি
যিনি নিজের নাম দিয়েছেন ট্রুথ ইজ লাই। তিনি তার লাইভ স্ট্রিমে সব দর্শককে বলছিলেন যে ঈশ্বর এবং মানুষ এই পৃথিবীতে একসাথে বাস করে, তাই আমাদেরও এখন এটি বিশ্বাস করতে হবে। সেই মানুষটির বিশাল ফ্যান ফলোয়িং ছিল, সবাই শুধু একবার তার সাথে দেখা করতে চাইতো, কারণ তারা সবাই তাকে খুবই পছন্দ করত। লাইভ স্ট্রিমার বলেন, আপনারা সবাই হয় পুরোপুরি ভালো হয়ে যান, নয়তো বাকি জীবনটা পুরোপুরি উপভোগ করুন। ভালো হওয়া আপনাকে জীবন উপভোগ করতে দেবে না, তাই আপনি যদি উপভোগ করতে চান তবে আপনাকে পৃথিবীর সব খারাপ কাজ করতে হবে। এবং তিনি বলতে থাকেন যে বাকি জীবনে আপনি ড্রাগ নিন, মানুষ খুন করুন এবং দুর্নীতিতে লিপ্ত হন, তার কোনো হিসাব হবে না, কারণ মৃত্যু একদিন আসবেই। আসলে তিনি মানুষকে খারাপ কাজ করতে বাধ্য করছেন। এরই সাথে দৃশ্যটি কেটে যায়। এরপর আমরা হানকে দেখি, যার কাছে কিরা নামে এক মেয়ে আসে। সে বলে, আমাকেও আপনার সাথে এই কেসে কাজ করতে বলা হয়েছে। হান বলেন, ভালো, অন্তত আমার কিছু কাজ সহজ হলো। আমি চাই তুমি এই পুরো কেসটি নিজে সামলাও। কিন্তু কিরা বললেন, আমি অবশ্যই আপনাকে যতটা পারি সাহায্য করব। কিছুক্ষণ পর কিরা তার অফিসে আসেন। সেখানে তাদের সাথে সেই মহিলার দেখা হয়, যাকে গত রাতে মৃত্যুর দূত হুমকি দিয়েছিল। কিরার সাথে আরো দুজন পুলিশ কর্মী সেখানে উপস্থিত ছিলেন। তিনি কিরাকে ভ্যালেন্টার ছেলের রেকর্ড করা একটা ভিডিও দেখান, যেখানে সে মৃত্যুর দূতকে ক্যামেরাবন্দি করেছিল। কিরা বলেন, এটা সত্যি হতে পারে না। কিন্তু ভ্যালেন্ট বললেন, আমি ওটা বিশ্বাস করিনি, আমি চেয়েছিলাম এটা মিথ্যা হোক, কিন্তু দয়া করে আমাকে সাহায্য করুন, আমি মরতে চাই না। কিরা বলেন, চিন্তা করবেন না, পুরো পুলিশ আপনার সাথে আছে, আপনার কোনো ক্ষতি হবে না। এটি শুনে ভ্যালেন্ট কাঁদতে শুরু করেন, কারণ কোথাও না কোথাও তিনি এই সব বিষয় বিশ্বাস করতে শুরু করেছিলেন। ঠিক পরের মুহূর্তেই কিরা তাকে কাঁদতে বারণ করেন এবং সাহস রাখতে বলেন, আর বলেন, আপনাকে পূর্ণ পুলিশি নিরাপত্তা দেওয়া হবে এবং আমরা আপনাকে যতটা পারি সাহায্য করব। তাতে পুলিশ প্রধান বলেন যে আপনি যদি কাঁদেন তবে আপনার স্বাস্থ্যের অবনতি হবে, তাই দয়া করে সাহসী হন এবং পুলিশকে তাদের কাজ করতে দিন। তারপর কিরা এবং তার পার্টনার বাইরে এলেন, যেখানে কিরার পার্টনার কিরাকে বলতে শুরু করলেন, আমাদের তার বাড়ির সব দিক থেকে নিরাপদ করতে হবে। এটি শুনে কিরা বললেন, তুমিও কি এই সব বিশ্বাস করো? কিন্তু কিরার পার্টনার বললেন, আমি বিশ্বাস করি না, কিন্তু যদি এটা সত্যি হয় তবে আমরা কি করব? যার কারণে কিরা এখন খুব সমস্যায় পড়ে যায়। এই দ্বিধার মধ্যে কিরা তার বাড়িতে আসেন, যেখানে তিনি তার মায়ের সাথে দেখা করেন। কিরার মায়ের ক্যান্সার ছিল, কিন্তু তিনি মনের সুখে ধূমপান করছিলেন। কিরা বললেন, তুমি তোমার জীবনের পরোয়া করো না, কিন্তু আমি করি, তাই দয়া করে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলো না। কিরার মা বল, একজন মানুষ তার নির্দিষ্ট সময়ের আগে বা পরে মরবে না, তাই আমি বাকি দিনগুলো সুখে কাটাতে চাই। এখন যখন রাত হয়, আমরা ভ্যালেন্টের বাড়ির দৃশ্য দেখি, যেখানে তার দুই সন্তান শান্তিতে ঘুমাচ্ছে, কিন্তু তাদের মা অনবরত কাঁদছেন, কারণ তিনি জানেন যে তিনি আর বাঁচবেন না। সকাল হওয়ার সাথে সাথে হানও জানতে পারেন ভ্যালেন্টও ঠিক তেমনই হুমকি পেয়েছেন যেমনটা জংজে তাকে বলেছিলেন। তাই সবাই সাথে সাথে জংজের পিছু নিতে শুরু করেন, কিন্তু জংজে নিজেই তাদের কাছে আসেন এবং বলেন, আমি জানি আপনারা আবারও আমাকে কিছু অদ্ভুত প্রশ্ন করবেন, তবে এইটা কিভাবে সম্ভব যে মিডিয়া এবং মোবাইলের এই যুগে এত প্রমাণ থাকা সত্ত্বেও আপনারা এখনো এটি বিশ্বাস করছেন না? হান বললেন, মিডিয়া এবং মোবাইলের যুগে ভিএফএক্সও কিন্তু এসেছে, তাই এটা সম্ভব যে এসব নকল। জংজে বলেন, আমি বুঝতে পারছি যে আপনারা মানবেন না। ইতিমধ্যে কিরাও তার সাথে দেখা করতে আসেন। তারপর তারা সবাই মিলে ভ্যালেন্টের বাড়িতে আসেন, যেখানে ভ্যালেন্ট তাদের সবাইকে চা এবং কিছু নাস্তা দেন। ভ্যালেন্ট জংজেকে তার বাড়িতে আমন্ত্রণ জানান। কিরা জংজেকে জিজ্ঞেস করেন, কেন আপনি মানুষকে এত ভয় দেখান? আপনি কি কোনো সাইকো যে মানুষকে ভয় দেখিয়ে আনন্দ পান? এর উত্তরে জংজে বলেন, আমি শুধু মানুষকে সচেতন করছি, বাকিটা টিকে থাকা বা না থাকা এবং ভয় পাওয়া বা না পাওয়া মানুষের দায়িত্ব। এখন যেহেতু মৃত্যুর দূত ভ্যালেন্টকে সময় বলে দিয়েছে, তার এখন মরা ছাড়া আর কোনো পথ নেই। সেও নিশ্চয়ই কোনো ভুল কাজ করেছে, সেই কারণেই মৃত্যুর দূত তাকে মৃত্যুর সময় বলে দিয়েছে। এইসব শুনে ভ্যালেন্টের মুখ শুকিয়ে যায়। জংজে তাকে বলেন, এই ছবিগুলোতে তোমার স্বামীকে দেখা যাচ্ছে না, তুমি কি বলতে পারো সে কোথায়? ভ্যালেন্ট বলেন, এটি আমার ব্যক্তিগত বিষয়। তাতে জংজে বলেন, এটাই তো সমস্যা, খারাপ কাজ সবসময় ব্যক্তিগতই হয়, কিন্তু মানুষ মনে করে কেবল সেই তার খারাপ কাজ সম্পর্কে জানে। বাস্তবে মৃত্যুর দূত একজন মানুষের খারাপ কাজ সম্পর্কে ঠিক ততটাই জানে যতটা সেই মানুষটি জানে। কে জানে, হয়তো সেই কারণেই তুমি মারা যাচ্ছ। এসব শুনে কিরা বলেন, আপনি ভ্যালেন্টকে ভয় দেখাচ্ছেন। জংজে বললেন, কি ঠিক আছে, হয়তো সে নিজেই তার স্বামীকে মেরেছে। এটি শুনে ভ্যালেন্টের ছেলে সাথে সাথে বাইরে আসে এবং জংজেকে গালি দিতে শুরু করে। সে বলে, আমার মা খুনি নয়, বরং আমার বাবা নিজে সিঁড়ি দিয়ে পড়ে গিয়েছে। এটি দেখে ভ্যালেন্ট সাথে সাথে তার ছেলেকে ভেতরে যেতে বলেন এবং তাকে ধরে ঘরে তালাবদ্ধ করে দেন। বাইরে আসার পর ভ্যালেন্ট অবশেষে তাদের সবাইকে তার স্বামীর মৃত্যু সম্পর্কে বলেন। তিনি বলেন, আমার স্বামী ছিল 1 নম্বর মাতাল, সে যখন খুশি আমাকে মারধর করত। আমি তার উপর খুবই বিরক্ত ছিলাম, তাই একদিন আমি ইচ্ছে করে সিঁড়িতে তেল ঢেলে দিয়েছিলাম, কারণ আমি জানতাম যে আজও সে মাতাল হয়ে বাড়ি ফিরবে। যখনই সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করে, তার পা পিছলে সিঁড়ি থেকে পড়ে এভাবেই মারা যায়। এটি শুনে জংজের সাথে সাথে সেখান থেকে চলে যেতে শুরু করেন। তিনি বাইরে আসতেই হান এবং কিরা তাকে ডাকেন, আপনি এখন কোথায় যাচ্ছেন? জংজে বলেন,
আমি যা চেয়েছিলাম তা পেয়ে গেছি এবং এখন আমি অ্যাঞ্জেল গ্রুপের সবাইকে বলবো কেন ভ্যালেন্ট মারা যেতে চলেছে। তাই এখন তিনি তার গাড়িতে বসে সেখান থেকে চলে গেলেন। পরের দৃশ্যে আমরা যিশুকে দেখি যে এখন জংজের বাড়িতে বসে আছে। জংজে বলেন, তুমি তোমার বাবাকে পছন্দ করো না, তাই তুমি আমার সামনে তাদের বিরুদ্ধে তোমার সব রাগ ঝাড়তে পারো। এটি শুনে হানের মেয়ে জংজের সামনে হানকে গালি দিতে শুরু করে এবং বলে, সেই আমার মায়ের খুনি। সে যদি সেদিন বাড়িতে থাকতো এবং ডিউটিতে না যেত তবে আমার মা বেঁচে থাকতেন। জংজে বলেন, আমার মনে হয় তুমি ঠিকই বলছো, সে খুবই খারাপ মানুষ। এখানে আমরা জানতে পারলাম যে জংজে একজন খুবই খারাপ লোক। সে শুধু মানুষকে তার জালে ফাঁসায় এবং তাদের দিয়ে নিজের কাজ করিয়ে নেয়। কিন্তু তার অপরাধগুলো এত বড় ছিল না যে মৃত্যুর দূত তার সামনে হাজির হবে এবং তাকে তার মৃত্যুর সময় বলবে। পরের দৃশ্যে আমরা ভ্যালেন্টকে দেখি, যিনি এখন তার সন্তানদের নিয়ে বিমানবন্দরে এসেছেন। তিনি এই দেশ থেকে পালিয়ে যেতে চান। তার 2 সন্তানকে বিমানে বসানোর পর ভ্যালেন্ট তাদের বলেন তিনি শুধু ওয়াশরুমে যাবেন। কিন্তু কিছুক্ষণ পর যখন তার সন্তানেরা দেখলো তাদের মা ফিরে আসছে না, তারা বুঝতে পারে যে তাদের মা তাদের ছেড়ে চলে গিয়েছে। ভ্যালেন্ট এই পদক্ষেপ নিয়েছেন কারণ তিনি অনুভব করেছেন যে তিনি আর বাঁচবেন না। যদি তিনি বেঁচে যান তবে তিনি তার সন্তানদের কাছে ফিরে যাবেন, কিন্তু যদি তাকে মেরে ফেলা হয় তবে তার সন্তানরা অন্তত তাদের দাদির কাছে নিরাপদে থাকতে পারবে। হান এবং কিরা ভ্যালেন্টকে সাহস দেন এবং বলেন, তার কিছুই হবে না, আপনাকে শুধু বিশ্বাস করতে হবে, আপনি বেঁচে থাকবেন, কারণ আমরা আপনার সাথেই আছি। সেখানে আমরা জংজে এবং হানের মেয়েকে একটা ধ্বংসপ্রাপ্ত বাড়ির ভেতরে দাঁড়িয়ে থাকতে দেখি। তাদের সামনে একজন লোক শুয়ে আছে। লোকটি জংজেকে বলে তাকে মেরে ফেলতে, কারণ মৃত্যুর দূত তাকে মরার সময় বলে দিয়েছে, কারণ সে চায় না ওই ভয়ঙ্কর দানবদের হাতে মরতে। তাই সে বলে, আপনি আমাকে আপনার নিজের মতো করে মেরে ফেলুন। এটা শুনে জংজে লোকটিকে একটা জ্বলন্ত চুল্লিতে ফেলে দেয় এবং লোকটি পুড়ে যাওয়ার সময় যন্ত্রণায় চিৎকার করছে। হানের মেয়েও এসব দেখছে। এই দৃশ্য দেখে সে এখন প্রচন্ড আনন্দ পাচ্ছে। এখানে আমরা জানতে পারলাম যে জংজে কোনো সাধারণ মানুষ নয়, বরং সে এমন কিছু জানে যা সাধারণ মানুষ জানে না, কারণ সে আসলে হানের মেয়ে জিনসুর মন নিয়ন্ত্রণ করেছে। সেই কারণেই হানের মেয়ে লোকটির মৃত্যুতে এত খুশি ছিল। এর ঠিক পরে এই দৃশ্যটি কেটে যায়। তারপর সকাল হয় এবং আমরা হানকে তার লিডারের কাছে আসতে দেখি। হান লিডারকে বলে, আমার মনে হচ্ছে কিয়ামত শুরু হয়ে গিয়েছে, মানুষ এখানে তাদের কর্মের শাস্তি পাচ্ছে। কিন্তু লিডার বলেন, তুমি যা বলছো তা একদম সত্যি। এর ঠিক পরেই আমরা লাইভ স্ট্রিমারকে দেখি। স্ট্রিমার বলে, দেখুন, আমি আপনাদের বলবো কেন এই দানবরা এই পৃথিবীতে এসেছে। আপনারা সবাই জানেন যে অত্যাচার এবং খারাপ কাজ কতটা বেড়েছে। সেই কারণেই দেবতারা খারাপ মানুষদের মারার জন্য দানব পাঠিয়েছেন, যাতে অন্য খারাপ মানুষরা তাদের দেখে খারাপ কাজ ছেড়ে দেয়। কিন্তু আপনারা সবাই এখনও একে প্রতারণা বা জালিয়াতি মনে করেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব সত্যকে গ্রহণ করুন এবং হয় ভালো হন নয়তো নিকৃষ্টতম হন। পরের দৃশ্যেই আমরা অ্যাঞ্জেল গ্রুপের লোকদের দেখি। এই দল সেই একই দল যার নেতা জংজে। তারা ভ্যালেন্টের বাড়ির বাইরে দাঁড়িয়ে বলে, ভ্যালেন্টকে আমাদের হাতে তুলে দাও, দানব তাকে মারার আগে আমাদের তাকে মারতে দাও, কারণ ভ্যালেন্ট নিশ্চয়ই খুব খারাপ কিছু করেছে, যার কারণে মৃত্যুর দূত তাকে মৃত্যুর সময় বলে দিয়েছে। বেচারা ভ্যালেন্ট বাড়ির ভেতরে বসে তাদের সবার কথা শুনছে। কিন্তু কিরা বললেন, আপনাকে আমাদের বিশ্বাস করতে হবে, আমরা আপনাকে বাঁচাব এবং এই সব কথায় কান দেবেন না। আমাদের পরিকল্পনা হলো আপনাকে একটা জায়গায় বসানো এবং সবার সামনে ক্যামেরা চালু করা আর চারপাশে নিরাপত্তা মোতায়েন করা। যদি কেউ ভ্যালেন্টের ক্ষতি করে তবে নিরাপত্তা কর্মীরা তাকে আক্রমণ করবে। একইভাবেই পরের দিন শুরু হয় এবং আমরা কিরাকে দেখি, যিনি এখন তার পরিকল্পনা অনুযায়ী ভ্যালেন্টকে একটা চেয়ারে বসিয়ে রেখেছেন। হানও সেখানে উপস্থিত হন, যার মুখে অনেক ব্যান্ডেজ জড়ানো ছিল। আমরা পরেই জানতে পারবো হান কিভাবে আহত হলেন। সেখানে আমরা দেখি যে ভ্যালেন্টের নিরাপত্তার জন্য সমস্ত সৈন্য দাঁড়িয়েছিল। এখন সাধারণ নাগরিকরাও তাদের বাড়ির ছাদে দাঁড়িয়ে ভ্যালেন্টকে দেখতে থাকে। অ্যাঞ্জেল গ্রুপের লোকজন মুখোশ পরে ভ্যালেন্টের পেছনে বসেছিল। তারা খুব আনন্দের সাথে ভ্যালেন্টের মৃত্যু উপভোগ করতে যাচ্ছিল। সেখানে মিডিয়ার লোকজনও আছে, যারা এই বিষয়টি লাইভ স্ট্রিম করতে যাচ্ছিল। এরই সাথে আমরা দেখি 11টা বেজেছে। 11টা বাজার সাথে সাথে দেখা গেল যে বাস্তবে সেখানে কিছুই হয়নি। সবাই এটা দেখে বেশ অবাক হলো যে হয়তো অ্যাঞ্জেল গ্রুপের লোকজন মিথ্যা বলছিল, কারণ এই মুহূর্তে ভ্যালেন্টের কোনো বিপদ ছিল না। তাদের কথা বলার সময় একটা বিশাল ভূমিকম্প ঘটে এবং আমরা দেখি দানবরা এখন ভ্যালেন্টের ঠিক সামনে একটা পোর্টাল থেকে বের হয়ে এসেছে এবং সাথে সাথে ভ্যালেন্টকে দেয়ালে চেপে ধরেছে। তারা সেখানে উপস্থিত সৈন্যদের উপরও আক্রমণ করে, যার ফলে হান আহত হন। এখানে আমরা ভ্যালেন্টকে দেখি, যাকে ওই সব দানব ছিঁড়ে ফেলতে শুরু করেছে। এটি দেখে সবাই খুব হতবাক হয়ে যায়, কারণ ভ্যালেন্টের মৃত্যু সারা বিশ্বে সরাসরি সম্প্রচার হচ্ছিল। সবাই লাইভে ভ্যালেন্টের চিৎকার শুনছে। ইতিমধ্যে ওই 3টি দানব তাদের হাত থেকে ভ্যালেন্টের উপর আগুন বর্ষণ করতে শুরু করে, যার ফলে ভ্যালেন্ট 5 সেকেন্ডের মধ্যে ছাই হয়ে যায়। তারা সাথে সাথে একটা পোর্টালে অদৃশ্য হয়ে যায়। যেহেতু তারা ভ্যালেন্টকে এত নিরাপত্তার ভেতরে মেরে ফেলেছে, তাই সবাই অ্যাঞ্জেল গ্রুপের নির্দেশে ওই দানবদের এবং মৃত্যুর দূতের সামনে মাথা নত করে। কিন্তু এখন তারা কি করবে এবং তাদের কি হবে? আমি জানি এইসব প্রশ্ন তোমাদের বিরক্ত করছে, কিন্তু ভিডিওটির দৈর্ঘ্য ইতিমধ্যেই বেশ দীর্ঘ হয়ে গিয়েছে, তাই তোমরা এর পরের অংশে এইসব প্রশ্নের উত্তর পাবে। কিন্তু তোমাদের কি সত্যি গল্পটি ভালো লেগেছে এবং এটি কি সত্যি চালিয়ে যাওয়া উচিত? দয়া করে কমেন্ট করে জানিয়ে দাও। এর দ্বিতীয় অংশ অবশ্যই আসবে, তাই কমেন্ট করতে ভুলবে না।